এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। আরিয়া আয়নার সামনে দাঁড়িয়ে তাকে অভিমানী দৃষ্টিতে ঠোঁট ফুলিয়ে আছে। আফরান আরিয়ার মনোভাব বুঝতে পেরে কপাল কুঁচকে আরিয়ার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। এভাবে আছিস কেন? ফার্স্ট যা, সবাই ওয়েট করছে তো। কাজটুপুরি বাঁকা হেসে আরিয়াকে পেছনে ফেলে নিজে সামনের দিকে হাঁটা ধরে। আরিয়া কি যেন ভেবে দৌড়ে আফরানের সামনে গিয়ে দুহাত দুদিকে ছড়িয়ে দাঁড়ায়। এভাবে পথ আটকাচ্ছিস কেন? সামনে থেকে সরে দাঁড়া। আরিয়া কথা না বলে এভাবেই দাঁড়িয়ে আছে। হয়েছেটা কি বলবি তো? আরিয়ার মুখে তবুও কোনো বাক্য নেই। দেখ আরু, শুধু শুধু রাগ উঠাস না। এসব খুলে ফেল, এভাবে বাইরে যাওয়ার চিন্তা বাদ দে। এসব চেঞ্জ করতে সময় লাগবে। আধা ঘন্টা সব মিলিয়ে এতক্ষণ সবাই আমার জন্য অপেক্ষা করবে বলে আপনার মনে হয়? আমি কি জানি তখন এটা মাথায় ছিল না তোর? না। আবার মুখের উপর বলে দিচ্ছিস? দুজনের কথার মাঝে প্রেমা আকস্মিক আরিয়ার রুমে এসে বলতে লাগলো, আরও সবাই অপেক্ষা করছে তো, আর কতক্ষণ? কথাটা বলেই নিজের মুখের উপরে নিজেরই হাত রাখে। দুজনকে এভাবে দেখে আরিয়া আফরানের সামনে থেকে ঘুরে দাঁড়িয়ে বলল, সবাইকে চলে যেতে বল, আমাকে উনি নিয়ে যাবেন। আফরান আশ্চর্য প্রকাশ করি বলল, হোয়াট? এখন আমাকে ওইসব মলে যেতে হবে, সেটাও কোনো মেয়ের জন্য? আরিয়া আবার আফরানের দিকে তাকিয়ে বলল, অবশ্যই আপনার জন্য নষ্ট হয়েছে সবকিছু, আপনি তো নিয়ে যাবেন তাই না? এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে অরু। আরিয়া আফরানের কথাটা পাত্তা না দিয়ে প্রেমার দিকে তাকিয়ে বলল, কি বলেছি বুঝেছিস? প্রেমা মুখের উপর থেকে হাত বাড়িয়ে কাপা কাপা গলায় বলল, আরও তোর ঠোঁটের রক্ত কিভাবে কেটে গেছে? এতটুকু বলতে আফরানের দিকে চোখ যায় প্রেমার। আর বুঝতে বাকি নেই এখানে কি হয়েছে, তাই কথা না বাড়ে দ্রুত রুম ছাড়ে। প্রেমা যাওয়ার পর আরিয়া আফরানের দিকে তাকিয়ে ফিরে বলল, অবশ্যই আপনাকেই নিয়ে যেতে হবে, নয়তো আমার জামা আর কেনা হবে না। কি পরবো আমি? আফরান স্বাভাবিক মুডে এসে হাত থেকে কোটটা বিছানায় ছুঁড়ে ফেলে আরিয়ার শরীরের ওনার আঁচলটা নিয়ে ঠোঁটের কোণে জমে থাকা রক্ত মুছে দিয়ে বলল, খুব ব্যথা পেয়েছো? আরিয়া যেন এবার একটু সাহসী পেল নিজের উক্তি ব্যক্ত করার। সব সময় তো এমন ব্যথা দিন, আলাদাভাবে বলার কি আছে? কথাটা বলে আফরানের সামনে থেকে সরে গিয়ে কাবার্ড খুলে নতুন আরেক সেট জামা নিয়ে বলল, কোথাও পালিয়ে যাওয়ার একটুও চেষ্টা করবেন না, আমি এই যাচ্ছি আর আসছি। কথাটা বলে ওয়াশরুমের দিকে পা বাড়ালো আফরান। পেছন থেকে আকস্মিক আরিয়াকে কোলে তুলে নিয়ে খাটের উপর বসায়। আরে কি করছেন? এভাবে এখানে কেন নিয়ে আসলেন? দেরি হয়ে যাচ্ছে তো। আপনার কথা না পারিয়ে চুলের সাথে গাঁথা ছোট্ট পাথরের ক্লিপগুলো ছড়িয়ে দিতে লাগলো। আমি তো একেবারে ভুলেই গিয়েছিলাম এগুলোর কথা। নিশ্চয়ই চেঞ্জ করার সময় উল্টাপাল্টা হয়ে শরীরে আঘাত লাগতো। চুপচাপ কাজ চালিয়ে যাচ্ছে। ক্লিপ খোলা শেষে ফ্লোরে দুই হাঁটু গেড়ে বসে হাতের চুড়িগুলো আস্তে ধীরে খুলে দিতে লাগলো। জানেন একটা কথা, এখন হঠাৎ করেই মনে হলো। আফরান উত্তর করলো না। আশ্চর্য তো, এমন বোবা হয়ে আছেন কেন? আফরান এবার ফিরুচে আরিয়ার দিকে দৃষ্টি ফেলে আরিয়া একটু ভীত গলায় মুখে হাসি ফুটানোর চেষ্টা করি বলল, আরে আমি তো এমনি বললাম, আপনি কেন বাবা হতে যাবেন? আসলে কথাটা হলো, আমার হঠাৎ করেই মনে পড়ে গেল পুরনো একটা কথা। ওই যে প্রথম যখন সামিরার মা বাবা এসেছিল না এই বাড়িতে, মনে আছে আপনার? আপনি সেদিনও আমার সাজগোজ নষ্ট করে দিয়েছিলেন। সেদিনও একটু এমন করেই সেজেছিলাম। সেদিনও আপনি আমার ব্যথা দিয়েছিলেন, তবে সেদিন হাতে আর আজ ঠোঁটে। আফরান এবার স্বাভাবিক চোখে তাকিয়ে উঠে দাঁড়িয়ে চুড়িগুলো এক সাইডে রেখে চুড়ি খোলা শেষ হতে আরিয়া উঠে দাঁড়িয়ে বলল, নিয়ে যাবেন তো সত্যি, নাকি আশাহত করবেন? নিয়ে গেলে হ্যাপি। আরিয়া উৎফুল্ল কণ্ঠে আফরানের দিকে তাকিয়ে বলে উঠল, এতগুলো হ্যাপি। আপনার সাথে কখনো বের হয়নি, অন্য কাপড়রা কত সুন্দর। এতটুকু বলতে আফরান আরিয়াকে এইখানে রেখেই রুম থেকে বের হতে হতে বলল, বেশি কথা বলে বলে আমার মাথাটা রোজ রোজ চিবিয়ে খাচ্ছিস, এবার একটু মুখটা বন্ধ কর। তোকে আশকারা দিয়ে সেদিন কথাগুলো বলাই উচিত হয়নি,
নয়তো প্রতিদিন এইসব কথা আর কাজকর্মের কি অবস্থা হতো তুই ভাবতে পারছিস না? কথাগুলো বলতে বলতে রুম ছাড়লো আফরান। আফরানের কথা শুনে আরিয়া স্মিত হেসে নিজে নিজেই বলল, আপনাকে এভাবেই খুব জলদি স্বাভাবিক করে নিব, নিজের মতো করে দেখে নেবেন। দিনটা হয়তো খুব বেশি দেরি নয়। প্রেমা গিয়ে সবাইকে বলে দিয়েছে আরুকে আফরান ভাইয়া নিয়ে যাবে। বিষয়টা সবার কাছে একটু বিস্ময়কর বিষয় হলেও বিশ্বাস না করে উপায় নেই, কারণ আসার হলে এতক্ষণে এসেই যেত। তাই আর অপেক্ষা না করে সবাই গাড়িতে উঠে বসে। প্রথম গাড়িটিতে জাফর সাহেব, খলিল সাহেব, রহিমা বেগম বড়রা গিয়েছেন। অবশ্য এখন আর 3টা গাড়ি প্রয়োজন ছিল না, তবুও আয়াস সাদিককে কথা বলার ছলে আলাদা ভাবেই কাটিয়ে দিয়েছে। গাড়ি থামে বিশাল এক বড় কাচের দেয়ালের বিল্ডিং এর সামনে। এটা বাংলাদেশের সবগুলো ব্র্যান্ড মলগুলোর একটি। গাড়িগুলো এক সাইড পার্ক করে সবাই ভেতরে ঢুকে যায়, যে যার মতো পছন্দ করছে। অবশ্য যারা উপস্থিতি নেই তাদের জন্য ক্রয়ের নির্দেশ দিয়েছে জাফর সাহেব। এই যেমন সাদেককে একটু আগে কড়া গলায় বলে গেলেন তার মা বাবার জন্য যেন প্রয়োজনীয় সবটা কিনে নেয়। এতে দ্বিমত চলবে না, এমন কড়া গলার আদেশে মুখের উপর কিছু বলতেও পারলো না বেচারা। এখানে প্রেমা নিজেকে একটু অসহায় বোধ করছে। তখন থেকে সামিরার পাশে দাঁড়িয়ে হাসপাস করে যাচ্ছে। ও তো আসতে চায়নি। জাফর সাহেবের কঠোর বাণী কি ফেলা যায় নাকি, তাই তো বাধ্য হয়ে এসেছে। সামিরা প্রথমেই প্রেমার জন্য জামা দেখছে। সামিরা বুঝতে পারছে প্রেমার অস্বস্তি বোধের কথা মুখে না বললেও চেহারা দেখে বোঝা যাচ্ছে। প্রথমেই নীল রঙের একটা লেহেঙ্গা বেছে নিয়ে প্রেমাকে দেখিয়ে বলল, এটা তোকে খুব সুন্দর বানাবে, দেখ তোর পছন্দ হয় কিনা। আমি এত সব বুঝি না, যেটা ভালো মনে করবি সেটাই দেখ। ওকে, এটা চেঞ্জ করে আস আগে, তারপর দেখি। প্রেমার ড্রেসটা হাতে নিয়ে চেঞ্জ করতে চলে গেল। সামিরা একের পর এক জামা, গাউন কিংবা বিভিন্ন ধরনের জামা দেখছে। আয়ুষ হঠাৎ করে কোথা থেকে উদিত হয়ে পাশে দাঁড়িয়ে বলল, সুযোগ পেয়ে দেখছি আমার বাবার সব টাকা শেষ করে ফেলবি মনে হচ্ছে। আয়ুষের কণ্ঠ শুনে পাশে তাকে এক কদম দূরে গিয়ে বলল, আপনি কখন আসলেন এখানে? তুই বুঝি আমাকে দেখিসনি এখানে আসতে? এতক্ষণ ছিলেন না, তাই বললাম। নিজের জন্য দেখছিলাম কিছু পছন্দ হয় কিনা। কি কি নিলেন? খালি হাত দেখো প্রশ্ন করছিস? মাথায় কি আশ্চর্য তো, তাই বলে জিজ্ঞাসা করতে পারবো না? স্মিত হেসে কথা না বাড়িয়ে সামিরার আরেকটু কাছে গিয়ে হাতে থাকা ব্ল্যাক মেরুন রঙের ভারী গর্জিয়াস লেহেঙ্গার উপরের কোটিটা ধরে বলল, স্যার তোর লুচি এত খারাপ কেন? তাহলে আপনি পছন্দ করে দেন, শুধু শুধু কথা না বাড়িয়ে। আয়ুষ এবার পুরো দোকানটায় একবার চোখ বুলিয়ে দোকানদারকে ইশারা করে বলল, ওটা দেখান তো। আয়ুষের কথা অনুযায়ী সিম্পল কাজ করা অলিভ কালারের একটা লেহেঙ্গা দেখায়। আয়ুষ এটা একবার হাতে নিয়ে সামিরার দিকে এগিয়ে গিয়ে বলল, এটাতে পারফেক্ট লাগবে তোকে। তারপর আরেকটা কাপড়ের দিকে ইশারা করলে দোকানদার সেটাও সামনে এনে দিল। আয়ুষ সামিরাকে বলল, এটা পরবি বিয়ের দিন, আর ওটা সাঙ্গীতে পারফেক্ট হবে। সামিরা এখনো তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে আয়ুষের দিকে। আয়ুষ বুঝতে পেরে বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমা আঙ্গুলি গোল চিহ্ন বানিয়ে সামিরার কপালে হালকা করে আওয়াজে বাড়ি মেরে প্রিয় চেয়ে পৃষ্ঠে তুলল। সামিরার ধ্যান থেকে ফিরে এসে বলল, কিছু না। আয়ুষ মৃদু হেসে জায়গা ছাড়ে। প্রেমা মাত্র চেঞ্জ করে এসেছে সামিরার সামনে এসে বলল, হয়েছে। সামিরা দোকানদারকে আয়ুষের চুজ করা জামা দুটি দিতে বলে প্রেমাকে দেখে মুখে হাসি টেনে বলল, সো কিউট প্রেমা, মানিয়েছে তোকে এটা দেখেও। হয়েছে, আর বলতে হবে না, চেঞ্জ করে নেই এখন। ওকে। প্রেমা চেঞ্জ করার জন্য ভেতরে যেতে নিলেই চোখে পড়ে একটু দূরেই সাদেক 3 হাত লম্বা টেবিলটার উপর বসে প্রেমার দিকেই তাকিয়ে আছে পলকহীন। প্রেমা ভাবলো হয়তো কিছু বলবে, তাই একটু আওয়াজ করে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? সব কিছু ঠিক আছে বাড়িতে? সাদেকের হুঁশ ফিরে পাশ থেকে আয়ুষ এসে যখন কাঁধে হাত রেখে দুষ্ট আওয়াজে বলল, হেব্বি ক্রাশ খেয়েছি মনে হচ্ছে বউয়ের ওপর। দেখলি, বলছিলাম না মেয়ে জাতি এমনই, ইগনোর করে থাকা যায় না বেশি দিন। সাদেক আয়ুষের হাতটা কাঁধের উপর থেকে নামিয়ে বলল, বাজে কথা বলিস না তো, আমি তো একটু ওইদিকে পাঞ্জাবিগুলো। ও, এত দূর থেকে পাঞ্জাবি দেখছিলে বুঝি?
লজিক সহ কথা বলতে পারিস না দেখছি। ওদিকে তোর বউ জিজ্ঞেস করেই যাচ্ছে কিছু, গিয়ে কথা বল যা। সাদিক অবাক হয়ে সামনে ফিরে, আসলেই তো প্রেমা কিছু জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এতক্ষণ এখানেই ছিল, কিন্তু আমি তো ওকে সামিরারের সাথে কথা বলতে দেখেছিলাম। ও গড, কোথায় হারিয়ে গিয়েছিলাম আমি। দ্রুত জায়গা থেকে উঠে প্রেমার কাছে এসে বলল, কিছু বলেছিলে? আপনি কিছু বলবেন মনে হলো, তাই জিজ্ঞেস করছিলাম। কই না তো, কি বলবো? সাদিককে দেখেই বোঝা যাচ্ছে হয়তো নার্ভাস আছে কিছু নিয়ে। আপনার কিছু হয়েছে? এভাবে কথা বলছেন কেন? সাদিক নিজের কপালে 2 হাতে আঙুল দিয়ে একটু ঘষতে বলল, আসলে একটু কেমন যেন লাগছে এখানে, প্রথম এসেছি তো তাই। আচ্ছা। ঠিক আছে তাহলে যাও তুমি। প্রেমা মাথা নেড়ে সম্মতি জানিয়ে জায়গা ছাড়লো। আরিয়া জামা চেঞ্জ করে এসে আবারও একটু কাজল হাতে নিয়ে ভাবতে শুরু করলো। এটা দিলেও কে বকবে? আচ্ছা, ওনার শেষ হয়নি? বাচ্চাটা ভেবেই হাত থেকে কাজলটা রেখে আফরানের রুমের দিকে পা বাড়ায়। গোসল দিয়ে ব্ল্যাক প্যান্ট দিয়ে বেল্ট সহ হোয়াইট শার্ট পরে হাতে নিয়ে ঘড়িটার লক লাগাচ্ছে। বিশাল আয়নাটার সামনে দাঁড়িয়ে আফরানের রুমে এই জিনিসটা আরিয়ার বেশ ভালো লাগে। সবার রুমের আয়নাগুলোর থেকে এই রুমের আয়নাটা বেশ আকর্ষণীয়, আর রুমটাও একটু অন্যরকম সিস্টেমের। বিশেষ করে ছাদটা তো বেশ পছন্দের আরুর কাছে। আরিয়া পেছন থেকে ডেকেই বলো, আসবো? আফরান পেছনে না ফিরে বলো, যখন জিজ্ঞেস করার প্রয়োজন নেই তখন জিজ্ঞেস করিস, আর যখন নিষেধ করি তখন না বলেই এসে পড়িস। আরিয়া মুখ থেকে সঙ্গে সঙ্গে হাসিটা উবে যায়, তবুও ভেতরে এসে বলো, এতে আপনার অসুবিধা হয়? আরিয়ার কথার উত্তর না দিয়ে পাশ থেকে বডি স্প্রেটা নিয়ে দিতে লাগলো। আরিয়া একটু খিলখিলিয়ে হেসে দ্রুত পায়ে আফরানের সামনে এসে বলল, এটার ঘ্রাণটা বেশ সুন্দর তো, আমি দিতে পারবো, সমস্যা নেই। আমি মেয়ে হয়েছি তো কি হয়েছে? আপনি তো এমনিতেও কারোর কাছে যেতেই দেবেন না, সো এটা দিলে তো প্রবলেম নেই, তাই না? আফরান কপাল কুঁচকে আরিয়ার দিকে তাকিয়ে বলল, রেডি? একটু সাজবো? প্রথমবার আপনার সাথে বের হচ্ছি, একটু না সাজলে কেমন দেখায় না? আর আপনাকে এতটা সুন্দর লাগছে, আপনার পাশে দাঁড়ালে আমাকে তো মানুষ আপনার লেডি অ্যাসিস্ট্যান্ট মনে করবে। প্লিজ একটু সাজগোজ করি প্লিজ। কথাগুলো আরিয়া ইচ্ছে করেই ন্যাকা গলায় বলল। অবশ্য এই লোকটার কাছে যেহেতু আরিয়া এখনো পিচি, তাই সবসময় পিচি হয়ে থাকতে চায়, এটাই আরিয়ার ভাবনা। আপনার মনে হয় আরিয়ার কথাগুলো পছন্দ হয়নি, তাই বিরক্তি নিয়ে বলল, এখান থেকে যাবি? এত আজগুবি কথা কোথায় পাস? এমন করছেন কেন? আফরান কথা না বাড়িয়ে হাত থেকে স্প্রেটা রেখে সামনে হাঁটা হলো উদ্দেশ্য বের হওয়ার। আরিয়া দ্রুত গিয়ে খাটের ওপর উঠে পেছন থেকে আফরানের শার্টের কলার খামচে ধরে বলল, একদম আমার সাথে ভাব নেবেন না বলে দিলাম। বলেছি না ওটা আমাকেও দিয়ে দিন। পেছন দিকের কলার এভাবে ধরতে দেখে আফরান আরিয়ার হাতটা কলার থেকে ছোটানোর চেষ্টা করে বলল, পাগল হয়েছো? ছাড়ো বলছি। আরিয়া আফরানকে এইভাবে টেনে এনে খাট থেকে এক লাফে নেমে সামনে গিয়ে বলল, নিজে তো গেস্ট ঠিকই নিয়েছেন, আমার বেলায় কেন এমন হবে? আফরানের রাগটা মনে হয় বারবারই আসছে আর যাচ্ছে। মূলত এখন একটু আরুকে বকার ইচ্ছে নেই, তাই চুপসে সবটা হজম করছে। শার্টটা আবার ঠিক করতে করতে বলল, আমি তো প্রতিদিনের মতোই আছি, তুইও আছিস, তাহলে আবার পার্থক্য খুঁজছিস কেন? জানি না, এত কিছু আপনার সাথে আমাকে ম্যাচ করে সাজতে হবে যেন কেউ দেখলে অ্যাসিস্ট্যান্ট না ভেবে বউ ভেবে বসে। লজ্জার মাথা খেয়ে বসে আছিস দেখছি। সে আপনি যাই বলেন না কেন, আমি তো ছাড়ুন বলছি, এভাবে যাব না আমি। আরিয়ার কথার মাঝে আফরান আরিয়াকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরে। ছাড়ুন বলছি, এভাবে যাব না আমি। নামিয়ে দিন বলছি। আপনি আমার কথা একটুও রাখেন না, খুব বাজে আপনি। এইসব চেঁচিয়ে বলতে বলতে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। চুপ করবে নাকি এখান থেকে ফেলে দেব? দিন ফেলে, আমি মরে গেলে খুশি হবেন তাই না? জানি আমি। কথাটা বলেই আরিয়ার হুঁশ ফিরে। আফরান নিজ জায়গায় ঠায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে দাঁতগুলো কটমট করছে। আরিয়া বুঝতে বাকি নেই কথাটা বলে ঠিক হয়নি মোটেও। নিশ্চিত এখন এই ওপরের সিঁড়ি থেকে ঠাস করে ফেলে দেবে, তারপর আমার কোমরটা ভাঙবে, বাস বিয়ে ক্যান্সেল। কথাটা ভাবতেই আরিয়ার মাথা ঘুরে গেল।
এইটা কিছুতে হতে দেওয়া চলবে না, মোটেও না। আমি ভুলে বলে ফেলেছি, সত্যি বলছি। 3 সত্যি, আমি এটা বলতে চাইনি। আফরান যেন কিছুই শুনছে না, কপালের রগগুলো ভেসে আছে, এখনো জায়গায় দাঁড়িয়ে আছে এভাবেই। মরে যাওয়ার কথাটা বলে মোটেও এই মেয়ে ঠিক করেনি। কালকেই তো এত সব বুঝিয়ে বললাম, এই মেয়ে কখনো বুঝবেও না মেবি। এটাকে নিশ্চয়ই এখন এখান থেকে নিচে ফেলে দিয়ে হাত পা ভেঙে ঠোঁট 2টা পার্মানেন্ট গ্লু দিয়ে লাগিয়ে চুপ করিয়ে রাখা উচিত। কথাটা ভেবে বাঁকা এসে চোখ খুলে প্রথমেই নিচের দিকে তাকায় আরিয়া। আফরানের দৃষ্টি বুঝে সঙ্গে সঙ্গে দুহাত একসাথে ঘাড়ের উপর দিয়ে অন্য হাতে গলার নিচ দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিয়ে বলল, আমাকে ফেললে আপনাকে নিয়েই পড়বো, একদম চিন্তা নেই আমার। এই মুহূর্তে আরিয়ার এই মুখে এই কথাগুলো শুনে কপাল কুঁচকে বলল, জানের মায়া নেই? তোর কি মনে হয় এইভাবে ধরলে আমি তোকে ফেলতে পারবো না? মোটেও পারবেন না। আরিয়া আফরান চৌধুরী স্পর্শ আপনি মিস করে দূরে ফেলতেই পারবেন না। কথাটা আফরানের চোখে চোখ রেখে বলল কিছুটা আবেগী স্বরে। এই মায়া ভরা কণ্ঠস্বরকে আফরানকে তার নিজের জায়গায় রাখতে পারে? এই তীর্যক দৃষ্টির চাহনি কি তাকে তার জায়গা থেকে ভস্ম করে দিতে পারে না? অবশ্য এই মেয়ের এই ক্ষমতা আছে, নয়তো এতক্ষণে এইভাবে কোলে না রেখে নিশ্চিত নিচতলা ড্রয়িং রুমে মাঝে হাড়গোড় ভেঙে আরিয়ার পড়ে থাকার কথাই ছিল, তাই না? আফরানের শরীর হালকা হয়ে এসেছে, আরিয়া বেশ বুঝতে পারছে বিষয়টা, তাই আফরানের চোখ ফাঁকি দিয়ে ঠোঁটের কোণে হাসি লুকায়। জানেন, আপনার থেকে যখন খুব ভালোবাসা উপভোগ করি তখন 1000 বছর বেঁচে থাকার আশ্বাস পাই, আর যখন খুব বকে দেন তখন মনে হয় এক মুহূর্ত আর বেঁচে থাকা সব। এতটুকু বলতেই আফরান একটু মাথা নুয়ে আরিয়ার শুকনো ঠোঁটে মৃদু স্পর্শ এঁকে দিয়ে বলে, প্রথম কথাটা সবসময় মাথায় নিয়ে চলবে, ঠিক আছে? আর দ্বিতীয় শব্দটা যেন আর বলতে না শুনি। কথা শেষ করে আফরান হাঁটতে শুরু করে। আরিয়া এখনো হয়ে আছে। লোকটা শুধু কথায় কথায় এমন করে, হঠাৎ 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 এই কাজটা করে বসে। কথাটা ভেবে আফরানের বুকে মুখ লুকানোর চেষ্টা করে। গাড়ির কাছে গিয়ে এক হাতে দরজাটা খুলে আরিয়াকে বসিয়ে দিয়ে নিজের অপর পাশ দিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। আরিয়া আফরানের দিকে তাকে দ্রুত গলায় বলল, জানেন আমি ড্রাইভিং করতে পারি, শিখেছি আমি, দেখাবো? আমিও সেটাই ভাবছিলাম, তুই আমাকে ড্রাইভিং করে নিয়ে যা, এতে করে গাড়িটা নিজের নামে পেয়ে যাবি। কি বলতে চাচ্ছেন? না মানে 2 মাস জার্নি করে শিখেছিস তো, তবুও তো কমপ্লিট হয়নি। নিশ্চিত মাঝ রাস্তায় গিয়ে অন্য গাড়ির সাথে মেরে দিয়ে আমাকে মারার প্ল্যান বানাচ্ছিস। সো আমি মরে গেলে নিশ্চয়ই গাড়িটা তোর নামে হয়ে যাবে, তাই না? এমনিতে তোর অনেক বুদ্ধি আছে জানিস। কথাটা বলে আফরান গাড়ি ছাড়ে। আরিয়া রাগে রিরি করতে করতে আফরানের দিক থেকে দৃষ্টি সরিয়ে বাহিরে তাকায়। পর মুহূর্তেই আবার কি যেন ভেবে আফরানের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। আফরান উপরের দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে শব্দহীন হাসিটা থামানোর চেষ্টা করে। আরিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি কারো গোয়েন্দার চাকরি করি না। মিথ্যে বলবেন না একদম, না হলে আপনি কিভাবে জানেন এটা? আর সেদিন মিসেস শবনম আমাকে মারতে চায়, এটা কিভাবে জানেন? আর ঠিক সময়ে কিভাবে সেখানে গিয়েছিলেন? আরিয়ার মুখে এতগুলো প্রশ্ন শুনে আবারও আফরান শব্দহীন হাসে। এবারে হাসিটা আরিয়ার দৃষ্টির বাইরে ছিল না। একদম মেজাজ খারাপ করবেন না, উত্তর দিন, সত্যি বলুন। আফরানের চেহারা থেকে উজ্জ্বলতা যাচ্ছেই না, হাসি মাখা মুখখানা একই রকম আছে এখনো। আরিয়ার বেশ বিরক্ত লাগছে। সব সময় সিরিয়াস মুহূর্তে মজা নেবে, অসভ্য অভ্যাস হয়ে গিয়েছে ওনার। আর স্বাভাবিক মুহূর্তে মুখটাকে প্যাঁচার মতো করে রাখে, যত সব। মনে মনে কথাগুলো ভেবে একবার ভেঙচি কেটে আবারও বাইরে চোখ রাখে, আবার নিজেই মিনিটের মাথা আফরানের দিকে ফিরে বল, আচ্ছা, গত 3 বছরে একবারও আমার খোঁজ নেননি? আমাকে খুঁজেছিলেন সেদিন? ইরফান চৌধুরী শুধু শুধু সময় নষ্ট করে না। কথাটা আরিয়ার বেশ খানিকটাই গায়ে লেগেছে মনে হয়। আপনি তো বলেছেন ছোটবেলা থেকে আমাকে। চুপ করবি? এত বকবক করছিস কেন? একটু ধমকে কথাটা বলল আফরান। আরিয়া একটু ভয় পেল মনে হয়, তাই কথা বাড়ালো না আর। শরীর থেকে সিট বেল্টটা খুলে গ্লাসটা খুলে দিয়ে ওইখানে হাত রেখে হাতের ওপর নিজের থুতনিটা রেখে বাইরে মনোযোগ দিল। আরিয়ার অভিমানী মন বুঝে আফরান মুচকে এসে বাম হাতে আরিয়ার কোমর পেঁচিয়ে নিজের দিকে আনতে চাইল। আরিয়ার আফরানের
হাত সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আফরানের দিকে না তাকিয়ে। আফরান আরো শক্ত করে ধরে নিজের একদম কাছেই নিয়ে আসে আরিয়ার মাথা আফরানের বুকে। আফরান এভাবেই ধরে আছে। প্রথমে নিজেকে সরিয়ে নিতে চাইলেও কিছু সেকেন্ডের মাথায় এখানে নিজের শান্তি অনুভব করে। এভাবেই থেকে নিজেও এক হাতে আফরানের পেট জড়িয়ে ধরে বলে, সত্যি আমার কোনো খোঁজ রাখেননি? আফরান আরিয়ার চোখের দিকে একবার তাকিয়ে বলল। কি মনে হয়? আফরানের কথাতে কিছুটা খুশি হয় মনে হয়, তাই তো মুহূর্তে উৎফুল্ল হয়ে দু হাতে আফরানকে জাপটে ধরে বলল, সত্যি বলছেন? তাহলে কেন আসেননি? আমাকে বুঝিয়ে বলতে পারতেন। তোমার কি মনে হয় যে তুমি তখন এসব বুঝতে? আরিয়া কি যেন ভেবে প্রশ্ন করা ছেড়ে দিয়ে আফরানের বুকে যেখানটায় মাথা ফেলে জড়িয়ে আছে সেখানটায় শার্টের ওপর দিয়ে হালকা শব্দে চুমু বসিয়ে মুখে হাসি ফুটিয়ে মাথা উঁচিয়ে আফরানের দিকেই তাকায়। সময়টা বেশ মোহনীয় মনে হচ্ছে। শুধু আরিয়ার এমন লাগছে বিষয়টা কিন্তু এমন নয়। আফরানের মুখেও হালকা হাসির রেখা এখনো দৃশ্যমান। একটু ব্রেক চাপুন জলদি, প্লিজ প্লিজ প্লিজ। আর আরিয়া আকস্মিক আফরানকে ছেড়ে দিয়ে বাইরের দিকে তাকে উৎফুল্ল কণ্ঠে বলে উঠল কথাটা। আকস্মিক এমন কথা আফরান একটু কপাল কুঁচকে বলল, হয়েছে কি? এখানে কেন? যা বলছি করুন না, কাজ আছে তো। এমনিতে অনেকটা দূরে এসে পড়েছি। কিসের জন্য আগে বলবে তো নাকি? আফরানের উত্তর না দিয়ে উতলা হয়ে নিজেই পায়ের উপর নিজের পা চেপে গাড়ি মাঝ পথেই থামালো। আরিয়া হঠাৎ এমন করায় আফরানের রাগের মাচা ছাড়ায় ধমকিয়ে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, প্রবলেম কি তোর? এমন করছিস কেন? জিজ্ঞেস করেছি না? নিয়ে এসেছি বলে নিজের মতো করে যাচ্ছিস তখন থেকে দেখছি। আফরানের কথার পাতা না দিয়ে আরিয়া চট জলদি দরজা খুলে ছোট্ট পার্সটা থেকে মাস্কটা নিয়ে মুখে পরে দৌড়ে এই গাড়ি থেকে পেছনে প্রায় অনেকটা দূরে বলা যায় সেখানেই যেতে লাগলো। সব সময় বাড়াবাড়ি করবে এই মেয়ে, ওটা শিক্ষা হয়নি এখনো। আমি থাকতেও কিছু না বলে এইভাবে চলে গেল বাসায়। এই মেয়ের সাথে ভালোভাবে কথা বলাই উচিত না, আবার মাথায় উঠে বসেছে। কথাগুলো বলতে বলতে একবার গ্লাসটা খুলে আরিয়াকে পরখ করার চেষ্টা করলো। ছেঁড়া ফাটা একটা শাড়ি দিয়ে পুরো শরীর আবৃত করা একজন মধ্যবয়স্ক মহিলা এক ঝাঁক নীল পদ্ম সহ লাল সাদা পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়া দূর থেকে ডেকে দাঁড় করিয়েছে মহিলাটিকে। মহিলাটিও আরিয়ার দিকে তাকিয়ে আছে। মহিলাটির সামনে গিয়ে হাঁপাতে হাঁপাতেই বলল, আরিয়া, এগুলো বিক্রি করেন? মহিলাটি শাড়ির আঁচলটা আরেকটু শরীরে টেনে বলল, আরিয়া, ম্যাডাম, আসলে ফুল বেচাই, সংসার চালাই, কিন্তু আজ তেমন বেচা হয়নি, তাই ভাবছিলাম একটু পাশের রাস্তাটায় হাইটাই যদি কেউ কিনে আর কি। এমন যুগ আইছে পৃথিবীর যে মানুষ ফুলে এখন চোখ রাখে না। একটা হাসি টেনে নীল পদ্ম ফুলগুলো হাতে বুলিয়ে কয়েকটা ফুল হাতে নিয়ে চোখ বন্ধ করে স্মেলটা বোঝার চেষ্টা করে। কি সুন্দর মন মাতানো সুঘ্রাণ এগুলোতে। আসলে অনেক দিন হয় নীলপদ্ম চোখে পড়ে না। এগুলো দেখেই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে আসলাম। কত করে রাখেন এগুলো? মহিলা নিজেও আরিয়ার হাসির তালে তাল মিলে হেসে বলল, এই যুগেও এসে যারা ফুল প্রেমী ওই মানুষগুলো অনেক সহজ সরল মনের মানুষ। ম্যাডাম, আপনি খুব ভালো মনের মানুষ মনে হইতেছে। একটু জলদি বলুন আন্টি, আসলে ওয়েট করছে উনি, পরে আবার রাগ করবে। মহিলাটি হেসে বলল, জামাইয়ের লইকা টান আছে, বেশ বুঝতে পারতাছি। আপনি খুশি হইয়া যা দিবেন তাই নিব। আরিয়া কথা না বাড়িয়ে পার্স থেকে 500 টাকার 4-5টা নোট এক হাতে যা এসেছে মহিলাটির হাতে ধরিয়ে দিয়ে বলল, লাল রঙের গুলো নিতে পারি? আরে ম্যাডাম, আমার ফুলের দাম তো এত টাকা না, একটা ফুল 30 টাকা কইরা খালি। আরিয়া নীল লাল মিলিয়ে ফুল 2 হাত ভর্তি করে একবার ঠোঁট কামড়ে ধরে হেসে বলল, এগুলো নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আপনি ওগুলো রেখে দিন, কিছু হবে না। কথাটা বলে আরিয়ার সামনে ফিরে ফুলগুলোর দিকে তাকিয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। ফুলওয়ালি মহিলা আরিয়ার দিকে তাকিয়ে বলল, আল্লাহ তোমারে অনেক দিন বাঁচায় রাখো। আমার কত বড় উপকার করলা জানো না। বাসায় পোলাটা কয়দিন ধইরা অসুখে পইরা আসিল, এখন ওষুধ কিনতে পারো। কথাগুলো বলে একটা ছোট্ট কাপড়ের ব্যাগ বের করে টাকাগুলো সেখানে রেখে আবারও মহিলাটি নিজ কাজে চলল। প্রায় অনেকখানি পথ আসার পর আরিয়া সামনের দিকে তাকায়। সঙ্গে সঙ্গে মাথাটা ভারী হয়ে আসে।
চারিদিকে বার চোখ বুলিয়ে দেখে না, কোথাও নেই উনি। সঙ্গে সঙ্গে হাত থেকে ফুলগুলো পড়ে যায় অশ্রু ঝরা চোখে। অশ্রুরা চোখে এসে ভিড় জমায়, গড়গড় করে চোখ বেয়ে পানি পড়ে, মাস্ক ভিজে যায়। কিভাবে পারলেন উনি এটা করতে? আমাকে এভাবে মাঝ রাস্তায় ফেলে যেতে একটু ভাবলেন না উনি? ভালোবাসার উপরে ওনার রাগের প্রায়োরিটি সব সময় থাকে, এটাই ওনার ভালোবাসা। কয়েক মিনিট অপেক্ষা করতে পারলেন না? নিজের রাগটাই বেশি হলো আমার থেকে। কথাগুলো ভেবেই জায়গায় উপর হয়ে বসে পড়ে। রাস্তায় চলাচল গাড়িগুলোতে দৃষ্টিপাত করে কাঁদতে থাকে অরু। ম্যাম, গাড়িতে উঠে বসুন, এভাবে রাস্তায় বসে আছেন কেন? কথাটা শুনে আরিয়া উপরের দিকে চোখ তুলে তাকায়। সাদা রঙের একটা ট্যাক্সি ড্রাইভার তাই আরিয়াকে কথাটা জিজ্ঞেস করছিল। দু হাতে চোখ মুছে বলল, যাব না আমি। ম্যাম, এভাবে রাস্তায় কতক্ষণ বসে থাকবেন? চলুন বাড়ি দিয়ে আসি। আরিয়া কালো পাথরের ওপর পড়ে থাকা পাশটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, যাব না আমি। জোর করছেন কেন? আপনার ভালোর জন্য বলছি ম্যাম, নয়তো আপনার আমার দুজনের জন্যই কপালে দুঃখ আছে। উঠে পড়ুন। কি বলতে চাচ্ছেন? কিছু না ম্যাম, জলদি উঠুন, বাড়ি পৌঁছিয়ে দেই। আরে একবার চারিদিকে চোখ ঘুরি আবারও দেখে নিল। আবার আসার হলে নিশ্চয়ই উনি যেতেন না। লাগবে না আসা, আমি একাই চলে যাব। কথাগুলো গুনগুন করে বলতে বলতে গাড়িতে উঠে বসে আরিয়া। রাত এখন 11টার কাছাকাছি প্রায়। সারা শহরের মানুষগুলোর মাঝে হয়তো 80% মানুষ এখনো সজাগ। কারণ একটাই, এটা ঢাকা শহর, যেখানে মানুষ টাকার জন্য সব পারে। যতক্ষণ না কাজ শেষ হবে, কোনো কলকারখানা অফিস বন্ধ হবে না। সারা দিন লাগিয়ে মার্কেট শেষ করে মাত্র সবাই ফিরেছে। ক্লান্ত শরীর নিয়ে ভেতরে এসে সবাই সোফায় পিঠ ঠেকায়। একজন কাজের লোক ব্যাগগুলো এনে এক সাইড করে রেখেছে। আচ্ছা, বাড়ির মেয়েদের কি অসময়ে রেস্টের টাইম আছে? নিশ্চয়ই নেই। তেমনি রহিমা বেগমও এসে প্রথমে কিচেনে ঢুকে, সাথে সামিরাও চোখে মুখে পানি দিয়ে রহিমা বেগমের কাছেই যায়। ফ্রিজ থেকে বরফ বের করে এগিয়ে দেয় রহিমা বেগমের কথা মতো। মিনিট 5 মাথায় লেবু দিয়ে শরবত বানিয়ে সবার সামনে এগিয়ে দেয় রহিমা বেগম। অবশ্য খলিল সাহেব এখনও রহিমা বেগমের উপর নাখোশ হয়ে রয়েছে। গতকাল রাতের পর একটি বারের জন্য কথা বলেনি। এত বড় মেয়ের উপর গায়ে হাত তুলেছে। মেয়েটা এতগুলো বছর পর ফিরেছে, তার মাঝে গায়ে হাত দিয়েছে বলে অনেক কথা শুনিয়েছে কাল রহিমা বেগমকে। এরপরও রহিমাও আগ বাড়িয়ে সাহস পাননি কথা বলতে। সারাদিন মার্কেটে একসাথে থাকলো, জরুরি কথা ছাড়া কথা বলতে সাহস পায়নি রহিমা। নীরবতা কাটিয়ে জাফর সাহেব বললেন, সবার সবকিছু ঠিকঠাকই হয়েছে, কোনো কিছু বাকি আছে? একদম নিশ্চিন্তে থাকো বাবা, কোনো প্রবলেম হয়নি। জাফর সাহেব কপাল কুঁচকে বললেন, হয়েছে, তোমাকে আর আগ বাড়িয়ে বলতে হবে না। নিজের বিয়েটা তো সবটা ভেঙে দিচ্ছ তিল তিল করে। অন্যটা নিয়ে বেশি এক্সাইটেড না হলে বোধ হয় ভালো। পারলে নিজেরটা ঠিক করার চেষ্টা করো। বাবা সবসময় এটা নিয়ে কথা বলতে পারো না। ভাইজান, ঠিক বুঝলাম না, কি বললেন? জাফর কথাটা কাটিয়ে বলল, তেমন কিছু না। আচ্ছা, আরিয়া মামুনি আসছে নাকি ওরা এখনো ফিরেনি? থেকে সার্ভেন্ট বলল, বড় সাহেব, হয়েছে কি, আফরান স্যার আফামনিরে নিয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু যাওয়ার কিছুক্ষণ পরে আফামনি একাই ফিরেছে দেখলাম। সাথে কোনো ব্যাগটাকেও দেখিনি। আপামনির মনে হয় মনটা খারাপ। আমার মনে হয় কিছু হয়েছে। সার্ভেন্টের কথা শুনে সবাই যেন একটু অবাকই হলো, বিশেষ করে প্রেমা। তখন তো দুজনকে কি সুন্দর দেখেছিল একসাথে, আবার কি হলো এদের? জাফর সঙ্গে সঙ্গে তেতে উঠে বলল, তার মানে মামুনি নিজেই শপিং এ যায়নি? ওই বজ্জাত বেয়াদব ছেলেটা আমার মামুনির সাথে আবার কিছু করেছে নিশ্চয়। ওটাকে যখনই ভালো মনে করব ঠিক ততক্ষণই কিছু একটা করে বসবে। আসলে ও চাইটা কি, এর শেষ দেখে ছাড়বো? খলিল সাহেব জাফর সাহেবকে উত্তেজিত হতে দেখেই বলল, ভাইজান রাখবেন না, প্লিজ আগে কি হয়েছে সেটা জেনে নিন। জাফর কথা না বাড়িয়ে আরিয়াকে ডাকতে লাগলো কিছুটা উঁচু আওয়াজে। ফেরার পর থেকে একাধারে কয়েক ঘন্টা কেঁদে কেটে ঘুমিয়েছিল আরিয়া। হঠাৎ আওয়াজে ঘুম ভাঙে, দু চোখ কুচলে চারিদিকে একবার তাকিয়ে নেয়। তার মধ্যেই সামিরা রুমে আসে। কি হয়েছিল রে? আরিয়া কিছুই বুঝলো না, শুধু তাকিয়ে রইল সামিরার দিকে অভ্যাস মতো। ফের পরক্ষণেই সব মনে পড়তেই আবার চোখ জোড়া অশ্রু জমে সামিরার কাছে এসে পড়ল।
ওর তো বাবা ডাকছে। কথাটা বলে আরিয়ার হাত ধরে খাট থেকে নামিয়ে দেয়। শরীরটা একটু দুর্বল হয়ে, হয়তো মনোবল না থাকার কারণেই। ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? কিছু উল্টাপাল্টা করেছিস? সামান্যতে এমন করা লাগে? উনি কিভাবে পারলো আমায় মাঝ রাস্তায় একা ফেলে চলে আসতে? যদি আমার কিছু হয়ে যেত, আমার কাছে যদি টাকা না থাকতো, কিভাবে ফিরতাম আমি? কি বলছিস? ভাইয়া তোকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, সেটাও এমন করে? মিথ্যে বলছি, কিছুই তো কেনা হলো না আমার। কথাটা বলে আবারও ঠোঁট ভাঙে আরিয়া। রিল্যাক্স আরু, কিন্তু তুই কি করেছিস? কিছুই না, শুধু পথে ফুল দেখে কিনতে গিয়েছিলাম, গাড়ি থামিয়ে এটুকুই। নিশ্চয়ই ভাইয়া নিষেধ করেছিল, তাহলে কেন গেলি? এই কারণে তো রাগ করেছে। এটা কোনো বিষয় হলো বল? নীলপদ্ম কত বছর পর দেখেছি, তাই তো নিজেকে আটকাতে পারিনি। তাই বলে এমন করবে এটুকুতে? ভাইয়া যে অল্পতেই রিয়াক্ট করে, এটা তো জানিস, তারপরও কেন? নিচ থেকে জাফর সাহেব ডেকে বলেন, বৌমা আরুকে নিয়ে আসো, নিশ্চয় মেয়েটা রাগ করেছে। সামিরা আর কিছু না বলে আরিয়াকে নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয়। আরিয়ার চক্ষুদয় ফুলে আছে ভীষণ রকম, মনে হচ্ছে সার্জারি করিয়ে এমন করেছে। কারণ চোখ ফোলাতেও ওরুকে খারাপ লাগছে না, উল্টো আকর্ষণীয় মনে হচ্ছে। আরো লাল হয়ে আছে উভয় চোখ, সাথে নাকের ডগাতেও যেন কেউ লাল আবির মেখে দিয়েছে এমনই মনে হচ্ছে। সবাই আরিয়াকে দেখেই বুঝে গেছে মেয়েটা সারাটা দিন নিশ্চয়ই কেঁদে কেটে নিজের অবস্থা করেছে। বিষয়টা জাফর সাহেবের চোখ এড়াতে পারেনি। আরুকে এভাবে কখনো কষ্ট পেতে দেখেনি। কাঁদতে দেখেছে চোখের সামনে, কিন্তু ভেতরে কষ্টটা কতটা পেয়ে কাঁদলো একজন মানুষ এরকম চোখ মুখ ফুলে উঠে, এটা ওনার জানা। ভেতরটা মোচড় দিয়ে ওঠে সঙ্গে সঙ্গে। দ্রুত পায় আরিয়ার সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে? বেয়াদব ছেলে আজ মেরেছে, নিয়ে যায়নি বলে? জাফরের মুখে স্নেহশীল কথা শুনে আরিয়া এবার ন্যাকা কান্না ঝুড়ি দিয়ে বলা, তোমার ছেলে আমাকে মার্কেট তো দূরের কথা, উল্টো আমাকে মাঝ রাস্তায়। এতটুকু বলতেই আরিয়ার চেহারায় হঠাৎ করে চেঞ্জ আসে। ভয় জড়সড় হয়ে গুটিয়ে নেয় নিজেকে। জাফর সাহেবের একদম কাছে এসে আরিয়া হঠাৎ কথা থামিয়ে দেওয়ার বিষয়টা কারো বোধগম্য হলো না, কিন্তু সামিরা আরিয়ার পাশাপাশি ছিল বিধায় ওর বুঝতে অসুবিধা হয়নি। মাত্র দরজা পেরিয়ে দুপা ভেতরে ফেলেছে আফরান। দেখতে খানিকটা বেপরোয়া লাগছে। কপালের ডান দিক ঠিক চুলের একটু নিচে রক্ত রেখা উকি দিয়ে দেখা দিচ্ছে, চুলগুলো মৃদু বাতাসে দোল খাওয়ার কারণে। সঙ্গে সাদা রঙের শার্টটাতে রক্তের ছাপ, যেন লাল রঙের ফ্লেক্সিস দিয়ে বিন্দু আঁকা হয়েছে। আয়ুষ সামিরার চোখের ভয়ের ছাপ দেখে দৃষ্টি অনুসরণে সেদিকে তাকাতে আফরানকে দেখে মুখে একটু বিরক্তি নিয়ে প্রশ্ন ছিল, আরুকে নিয়ে যাসনি কেন? যদি না নেওয়ারই ছিল তবে আমাদের সঙ্গী তো পাঠিয়ে দিতে পারতিস। আর বেরিয়েছিলি কেন? আবার একাই পাঠিয়েছিস, এসব কি আফরান? আয়েশের কথা শুনে সবাই সেদিকে দৃষ্টি ফেলে। জাফর সাহেবের মেজাজটা আফরানকে দেখেই মনে হয় বিগড়ে গিয়েছে। কাকে খুন করে এসেছো? কার মায়ের বুক খালি করে এসেছো আজ আবার? কার ফ্যামিলি থেকে একজনকে উঠিয়ে নিয়েছো? তোমার মতো নির্লজ্জ ছেলে আর দুটো দেখিনি। দুদিন বাদই তো বিয়ে, এখন এসব ছাড়ছো না কেন? খুন খারাপ এই নেশায় পরিণত হয়েছে দেখছি তোমার। মামুনের দিকে তাকাও, ততটা স্বচ্ছ ওর মনটা। আর তুমি তোমার এই অনিশ্চিত ভবিষ্যতের সাথে ওকে জড়াতে চাচ্ছ আফরান। আর আজ একা ছেড়েছ কেন? নিজে নিয়ে আসলে কি খুব বিপদ হয়ে যেত? একসাথে এতগুলো প্রশ্ন আফরানের দিকে, কিন্তু আফরানকে দেখে মনে হচ্ছে সে কিছুই শুনেনি। চুপচাপ নিজের মতো সামনে এগিয়ে যাচ্ছে। রহিমা বেগমের যেন ভেতরটা ভয়ে কাঁপছে। এই ছেলে মানুষ খুন করেছে নিশ্চিত। শার্টের লাল দাগগুলো অবশ্যই রক্ত। আফরান এই কারণেই বলেছিলাম যা হয়ে গিয়েছে সেটা হয়ে গিয়েছে। এমন একজন খুনির সাথে নিজের মেয়ের বিয়ে আমি চোখের সামনে দাঁড়িয়ে কিছুতেই দেখতে পারবো না। আর এই বিয়ে হবে না, ব্যাস। ভাইজান যা হয়েছে সব ভুলে যান। আমরা কিছুদিনের জন্য অন্ধ হয়ে এই ছেলের স্বভাব ভুলে গিয়েছিলাম। এ ছেলে কোনোদিনও পরিবর্তন হওয়ার নয়। আশা করি আপনি এর উপর কথা বলবেন না। আপনিও নিশ্চয় আরিয়ার জন্য এমন পাত্র আশা করবেন না। স্বাভাবিক গলায় একটু আস্তে করে বলল, দাঁড়িয়ে চোখের সামনে যেন বিয়েটা না দেখতে পারেন সেই ব্যবস্থা করে দেব, একদম চিন্তা করবেন না। রহিমা বেগমের মুখের উপর কথা বলাটা উপস্থিত কারোর পছন্দ হলো না, কিন্তু আপাতত তার এসব কথার দাম এখানে নেই। আর
এই কথাটা নিছক অতিরিক্ত কথা ছাড়া কিছুই নয়, এটার সবারই ধারণা। তাই এটা নিয়ে কেউ কথা বাড়ায়নি। মায়ের মুখে বিয়ে ভেঙে দেওয়ার কথাটা শুনে আরিয়ার কপাল কুঁচকায়। যাই হোক, সেটা ওর আর তার মাফিয়া হাজব্যান্ডের বিষয়। অন্য কেউ কেন কথা বলবে? মা হয়েছে তো কি হয়েছে, বিয়ে ভাঙার কথা কেন বলবে? ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব নাকি? আজব তো, বিয়ে ভাঙার কথাটা মোটেও তার পছন্দ হয়নি। আর খুনি কেন বলছে? উনি খুন করেনি জানি আমি, হয়তো হাতাহাতি হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু উনি মোটেও কাউকে খুন করেননি। বুঝতেছে না কেন কেউ। কথাগুলো আরিয়া মনে মনে নিজের সাথে বকবক করছে। এইসব ভাবনার মাঝে কানের কাছে কথার শব্দে বেজে ওঠে। হয়েছে নালিশ জানানো। আরিয়া চমকে একটু পিছু হেঁটে বলে, আপনি কথা বলবেন না একদম, বলে দিলাম। কাপা গলার আওয়াজ শুনে আরিয়ান স্মিত হাসে। নীলর্চিদের মতো হাসছো আবার দেখছি। শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে ক্যান্সেল। অনেক হয়েছে তামাশা, এবার একটু শান্তিময় সকাল চাই। তুমি আসতে পারো। তোমার এই সবকে ভালোবাসে বলে না আফরান। বারবার মেয়েটার মন ভেঙে দিয়েছ তুমি। নিজের ব্যক্তিত্ব নিয়ে থাকো। আমার মামুনিকে আর চড়াবে না তোমার সাথে। নিজের হাতে মামুনিকে তোমার হাতে তুলে দিতে পারি না, সবটা চেনো। আসতে পারো তুমি। আফরান কপাল কুঁচকে বলো, আমি বলেছি আমি এই মেয়েকে ভালোবাসি। ইভেন আমি তো আগেই বলেছি বিয়ে করব না, তোমরাই বলেছো। বাট বইয়ের যেহেতু শখ হয়েছে, এখন এটা তোমরা চাইলেও থামাতে পারবে না। একদম মামুনিকে আর নিজের বউ বলে দাবি করবে না। তা বউকে কি শালি বলে দাবি করব? আশ্চর্য। তোমার মাথায় যে কিছু নেই, ভেতরটা যে অন্ধকার ছেয়ে আছে, কথাবার্তা দ্বারাই বোঝা যায়। আফরান আর কথা বাড়াতে চাচ্ছে না, তাই চুপ করে আবারও আরিয়ার কাছে গিয়ে স্মিত হেসে বলো, রাগ করেছো? আরিয়া আফরানের দিকে একটু না তাকিয়ে বলো, কথা বলবেন না আমার সাথে আপনি। ঠিক আছে, গেলাম আমি। কথাটা বলে একটু কানের কাছে গিয়ে আস্তে কণ্ঠে বলল, মাথায় কিন্তু প্রচুর আঘাত পেয়েছি বউ, ব্যথা হচ্ছে খুব। কথাটা বলে আফরান উপরের দিকে হাঁটা ধরে। আরিয়া একবার আফরানের দিকে তাকিয়ে আবার উপস্থিত সবার দিকে দৃষ্টি ফেলে তাকায়। কি বলে গেল এমন করে? আবার নিশ্চয় হুমকি দিয়েছে, তাই না? চিন্তা করো না মামুনি, ওর কথায় কিছু হবে না। একবার বলে দিয়েছে যখন তখন, বিয়েটা কিছুতেই হবে না। আরিয়া কাপা কাপা গলায় বলল, আসলে চাচা জান হয়েছে কি, উনি মিথ্যে বলছেন না, আমি দেখেছি বিয়ের পেপারগুলো। জাফর আশ্চর্য হয়ে বলল, তুমি কি শিওর? আরিয়া মাথা নত করে লজ্জায় মুখ করে মাথা নেড়ে সম্মতি জানায়। জাফর আরিয়ার রিয়াকশন দেখে একটু অবাকই হয়। একটু আগেই তো কান্না করছিল, অভিযোগ দিতে চেয়েছিল, আর এখন এক মুহূর্তে মুড চেঞ্জ। আচ্ছা মামুনি, তুমি বলো যে তুমি কি আফরানের সাথে থাকতে চাও? বিয়েটা কিন্তু ফেলনা জিনিস নয়। এখন তুমি বড় হয়েছ, ও বোঝার ক্ষমতা আছে নিশ্চয়, তাই জিজ্ঞেস করছি। তোমার যদি মতের উপর ভিত্তি করেই সব হবে, তবে তুমি যদি না থাকতে চাও, সেটা অবশ্যই আমরা ব্যবস্থা করে ডিভোর্সের ব্যবস্থা। এইটুকু বলতে আরিয়া বলল, চাচা জান উনি মোটেও এতটা খারাপ নয়, আপনারা যেমনটা মনে করেন। আরিয়ার কথা সকলে একটু চমকায়। এদের দুজনের কথা কি সবসময় চেঞ্জ হয়ে যাবে? কখনো কি এক হবে না এদের কথা? একবার হ্যাঁ তো একবার না। রহিমা বেগম সামনে এসে থমকে বলল, তোমার মাথা এই ছেলে একদম ওয়াশ করে দিয়েছে দেখছি। আফরান স্বাভাবিক নয়, এটা কি বুঝতেছো না এখনো? অন্য ছেলেদের মতন ওর চালচলন মোটেও আমার কাছে স্বাভাবিক মনে হয় না আরিয়া। আরিয়া চুপচাপ মাথা নত করে ফ্লোরে দৃষ্টি রেখে তাকিয়ে থাকে। কি করছো রহিমা এসব? মামুনি নিজের ভালোটা বুঝতে পারেও এখন শুধু শুধু ধমকিয়ে লাভ আছে? আরিয়া ইচ্ছে করছে না মোটেও এখানে থাকতে। নিশ্চয়ই ওনার খুব ব্যথা লেগেছে, রক্তাক্ত হয়ে আছে শরীর। কোথায় গিয়েছিল উনি? এমন করে নিজেকে ওসব লোকেদের সাথে জড়িয়ে কি লাভ ওনার? কথাগুলো ভেবে আরিয়া আর এক মুহূর্ত এখানে দাঁড়ায় না, আস্তে করে পায়ে জায়গা ছেড়ে উপরে চলে যায়। এখন এটা নিয়ে আর কথা না বাড়ালি মনে হয় ঠিক হবে, কারণ ভাইয়া যা বলে দিয়েছে মনে হয় না এটার উপরে আর কিছু করা যাবে। তাছাড়া আরও নিজেই তো বলে গেল, তাই না? ও যদি নিজেকে আফরানের কাছে বিপজ্জনক মনে করতো, নিশ্চয়ই এভাবে নিজেকে ইচ্ছে করে আফরানের কাছে তুলে দিতে বলতো না। ভেবে দেখো, 3 বছর আগে আফরানের অত্যাচারের জন্যই আরও চলে গিয়েছিল, এখন আবার কেন নিজেই থাকতে চাচ্ছে? আই থিঙ্ক আফরান আর আরুর মাঝে ভুল বোঝাবুঝি হয়েছিল, যেটা এখন নেই। নয়তো আরও নিশ্চয়ই এভাবে সম্মতি দিত না, তাই না? তোকে তো আমি পরে দেখে নেব,
নিউজটা আমার কাছে ঠিক সময় মতো কেন আসেনি? ওই কুত্তার বাচ্চাটার সাহস কি করে হয় একদম দেশে চলে আসার? আজ মরা পুষ্টিহীন ছেলে পুলেগুলো আজ আমার পেছনে লেলিয়ে দিয়েছে, নিজে সামনে না এসে। কি ভেবেছিল ওই কার্তিক ওর দেশে আসার খবর আমার কাছে আসবে না? ওই শালার দম বেড়েছে, এটার ব্যবস্থা কর আগে। প্রতিটা সেকেন্ডের নিউজ চাই আমার। গরেট, আজ আমার বইয়ের যদি কিচ্ছু হয়ে যেত, তোদের প্রত্যেকটা শরীরের মাংস কেটে কুচি কুচি করে খিচুড়ি পাকাতাম। কথাগুলো একদম তানভীরকে বলে কলটা কেটে দিয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে মারে। মাথা পুরো 100 হয়ে আছে বোঝা যাচ্ছে। বিকেলবেলা যদি ফোনটা সময় মতো না আসতো তবে নিশ্চয়ই আলুর ব্যাপারে ক্লিয়ার হয়ে যেত। তারপর টার্গেট হিসেবে নিশ্চিত আমার বুকে রাখতো ওই কুত্তার বাচ্চাটা। ওই ব্যাটার সাহস আমি মিইয়ে দেব। একদম কার পেছনে লেগেছে ওর ধারণা এখনো হয়নি। কথাগুলো বলে শার্টের বোতামগুলো খুলতে খুলতে বারান্দার দরজাটার সামনে থেকে ভেতরে আসে আফরান। তার মধ্যে এসে হাজির হয় আরিয়া। কথা না বলে ডিরেক্ট ভেতরে চলে আসে। এতক্ষণের রাগটা আরিয়ার সেই অভিমানী কিউটনেস চেহারা দিকে তাকাতেই যেন উবে গেল মুহূর্তেই। আরিয়া আফরানের দিকে না তাকিয়ে ওষুধের ছোট্ট বক্সটা খাটের উপর বসে সেই অভিমানী গলাতেই বলল, এখানে বসুন। আফরানের ছোট কোণে হাসি জমে। বউ রাগ করেছে বলি কথা, সেটাও তো এই প্রথম হয়েছে। রাগ করেও তার কাছে এসেছে, চলে যায়নি কোথাও। এটাই তো আফরান সবসময় চেয়েছে। তাই যা কিছু হবে সেটা তার মধ্যে সীমাবদ্ধ থাকতেই হবে। সেটা যেভাবেই হোক না কেন, যেই কারণেই হোক না কেন। কিন্তু এই মুহূর্তে বউকে তো আর সবটা বলতে পারবে না। কেন ওভাবে একা ফেলে চলে গিয়েছিল? নিশ্চয়ই খুব রাগ জমিয়েছে নিচের মধ্যে। ঠিক আছে, আমিও দেখবো কেমন রাগ করেছে আমার বউ, আর কতক্ষণ থাকতে পারে। আরিয়া ঠিক মুখোমুখি হয়ে বসলো। বসার পর তো মনে হচ্ছে আর একটু রাগিয়ে দিই। এই মেয়েটাকে এমন ভাবেই মানায়। আমি তো ভেবেছিলাম আসবি না, তা কি ভেবে আসলি সত্যি করে বলতো? আরফান চৌধুরীর জন্য দেখছি ইদানিং একটু বেশি উদ্বিগ্ন হয়ে যাচ্ছিস। ফিরে আসার পর থেকেই দেখছি ছ্যাঁচড়া মেয়েদের মতো পেছনে পড়ে আছিস। কি চাই আরফান চৌধুরীর থেকে? ছ্যাচরা? হোয়াট ডু ইউ মিন বাই দিস ওয়ার্ড? আর কে ছ্যাচরা? কেন তোর মনে হচ্ছে না যে একটু বেশি ছ্যাঁচড়ামি করছিস? এবার একটু উঁচু আওয়াজে বলল, একদম বাজে কথা বলবেন না, বলে দিলাম। আমি কখন আপনার পেছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করলাম? ফিরে আসার পর থেকেই দেখছি আমার রুমে ঘুরে ফিরে উকি মারছিস, তারপর রাতে এসে ঘুমাচ্ছিস। আর কি কি করেছিস আমার সাথে রাতের বেলা, সেটা তো আমি বলতে পারবো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন? আই থিঙ্ক তুই বুঝেছিস। আফরানের কথাগুলো এই মুহূর্তে আরিয়ার গা জ্বালিয়ে দিয়েছে। এমন ভাবে খোঁচা মেরে কথা বলছেন কেন উনি? আমি ওনার পেছনে এসেছি নাকি বাধ্য করেছে? এমন ভাবে নিজেই কাছে টেনে আবার নিজেই খোঁচা দিচ্ছে। ফুসতে ফুসতে হাত থেকে সাদা টুকরোর তুলো ছুঁড়ে ফেলে বলল, থাকুন আপনি। আসবো না আমি আর আপনার কাছে। আমি আসলে আপনার প্রবলেম, তাই তো? ঠিক আছে, আসবো না। কথাগুলো বলার সময় আরিয়ার গলায় যেমন রাগের ছোঁয়া ছিল, ঠিক মনে হচ্ছিল এই বুঝি কান্নায় করে দিবে, কিন্তু সেটা বোধহয় প্রকাশ করতেই চাচ্ছে না। তাই এইভাবে খাট থেকে থপ করে নেমে গেল। সঙ্গে সঙ্গে আফরান অরুর ডান হাতটা ধরে বলল, কোথায় যাচ্ছিস? থাকবো না আপনার কাছে, যেতে দিন আমায়, ছাড়ুন। তোর কথার ধাঁচ তো দেখছি একদম ঠিক নেই। একবার একবার এক এক রকম কথা বলছিস। কালকেই তো বিয়ে করবি বলেছিলি, আজকেই বলছিস থাকবি না। এ তো দেখছি বিয়ের আগেই জ্বালিয়ে মারছিস, পরে তো মনে হয় মাথাটাই কিনে নিবি। ছাড়ুন, আপনার সাথে কথা বলে শুধু শুধু কথা বাড়াতে চাই না। আপনি নিজেরটা ছাড়া কিছুই বুঝেন না কোনোদিন। আচ্ছা। আরিয়া ছোটার জন্য হাত কচলাতে লাগলো। আফরান এবার কপাল কুচকে বলল, ঠিক আছে, যেটা করতে এসেছিস সেটা করে যা, আমি কথা বাড়াবো না। লাগবে না, নিজেরটা নিজেই করে নিন। ভালো কোনো মেয়ে খুঁজে নিন, তাহলেই হবে। আমার মতো ছ্যাচরা লাগবে না। এই মেয়ে কোনোদিনই ঠিক হওয়ার নয়, কিছু হলেই এসব কথা বলবেই। কথাটা আফরানের পছন্দ না হলেও ইচ্ছে করেই নিজের কথা নিজেকে একটু ফাঁসিয়ে দিল অরুকে। ঠিক আছে, সুন্দরী কোনো রূপসী মেয়েকে নিয়ে আসিস তাহলেই চলবে। আর বিশেষ করে ওই শ্রাবণীকে চিনিস, এসকের সিইও? ওই মেয়েটাকে ভীষণ রকমের পছন্দ হয়েছিল। তুই চলে যাওয়ার পর ওটার উপর আলাদা একটু ফিলিংস এসেছিল।
আফরানের মুখ থেকে কথাটা শুনে আরিয়া যেন সব কিছুই ভুলে গেল। এই মুহূর্তে সব কিছু গুলিয়ে ফেলে মাথায় শুধু একটাই প্রশ্ন, সত্যিই কি উনি তাহলে আমার খবর রাখেনি এত বছর? এখন তো মনে হচ্ছে রাখেনি। যেখানে একটুর জন্য একা বের হতে দেয় না, সেখানে সব জেনেও নিশ্চয়ই চুপ থাকবে না, তাই না? তাহলে দুপুরে কি বলতে চেয়েছিল? আমি কি ভুল বুঝেছিলাম? তার মানে উনি সত্যিই সেদিন শ্রাবণী হিসেবেই ওসব নোংরামি করেছিল শ্রাবণীর সাথে। বলতে গেলে তো অন্য একজন মেয়ে হয়ে যায় শ্রাবণী। কথাটা ভেবে সঙ্গে সঙ্গে আফরানের দিকে ছলছল দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টির ভাষা বুঝতে আফরানের অসুবিধা হয়নি। এই মেয়ে কি বোকাই রয়ে যাবে সব সময়? কথাটা ভেবে আফরান বিরক্তির চোখে তাকিয়ে একটু থমকে বলল, একদম ফালতু যত সব চিন্তা মাথায় নিয়ে ঘুরিস সারাক্ষণ, মার চিনিস? কথাটা বলে আরিয়াকে টেনে পাশে বসায়। আরিয়া বোবার মতো হয়ে তাকিয়ে আছে এখন। এই তোর প্রবলেম কি? হ্যাঁ, এটা কোন ধরনের অভ্যেস? মাঝে মাঝে এমন ব্লক হয়ে যাস কেন? হ্যাঁ দেখ আরু, মেজাজ খারাপ করিস না, মাথাটা ভীষণ ধরে আছে, মাথা গরম করতে যাচ্ছি না। তোর জামা চাই তাই তো? এই কারণে এমন চোখ মুখ ফুলিয়ে রেখেছিস? নিজের রুমটাকে সাগর বানিয়েছিস নিশ্চয়ই। ঠিক আছে, যা যা লাগবে লিস্ট দিস, নিয়ে আসবো কাল। এখন একটু শান্তিতে পারলে, নয়তো রুম ছাড়। আরিয়া নিজেকে সামলিয়ে নেওয়ার চেষ্টা করলো। পাশ থেকে তুলোটা নিয়ে আফরানের কপালে লেগে থাকা রক্তগুলো আলতোভাবে মুছে দিতে চায়, কিন্তু প্রবলেম হয় তখন যখন দেখে এমন করে বসে ঠিকভাবে দেখতেই পাচ্ছে না কাটা জায়গাগুলো। তাই দুই হাঁটুর ভার খাটে দিয়ে নিজেকে একটু লম্বা বানানোর চেষ্টা করে কপাল ছোঁয়। এখন একদম স্পষ্ট সব দেখা যাচ্ছে। আফরান বিষয়টা খেয়াল করে, বেশ মজাই পায়, তাই একটু দুষ্টু কণ্ঠে বলে, তুই আর 5 ইঞ্চি লম্বা হলে একদম পারফেক্ট ম্যাচ হতো আমার সাথে। আরে মুখে এই কথা নেই, কি বা বলবে? এই লোকটা তো নিজেরটাই পেঁচিয়ে পেঁচিয়ে অগ্রাধিকার দেবে, তাই না? আর তাছাড়াও লাগবে না কথা বলা, ওনার শ্রাবণীকে চাই, তাই তো? ঠিক আছে, শ্রাবণীর চেহারা তো দেখেনি, আমিও সুন্দরী মেয়ের ব্যবস্থা করে দিব। কথাটা ভাবার মাঝে আকস্মিক শরীরটা কেঁপেই ওঠে। আরিয়ার হাত থেকে তুলোটা সাইড দিয়ে ফ্লোরে পড়ল। এতটা কাছ থেকে আরিয়ার সেই আকর্ষণীয় হলুদ ফর্সা গলায় সোনালি রঙের চিকন চেনটা আফরানকে স্থির থাকতে দেয়নি। তার উপর ব্ল্যাক রঙের কালো চুলগুলো এমন করে ফর্সা ঘাড়ের উপর ঠাঁই নিয়ে তার মাতাল করা স্মেলটা বারবার আফরানকে দোলা দিয়ে ডাকছে। এতে কি নিজেকে আটকানো সম্ভব? এত স্বাভাবিক হয়েও কেন এত অস্বাভাবিক এই মেয়ে? কেন এত টানে নিজের দিকে? এই মেয়েকে কি আমি ইচ্ছে করে বলেছিলাম আজ এত কাছে আসতে? এটা কি এই মেয়ে বুঝে না? তবু নিজেকে সামনে আরিয়ার সাথে কথা বলায় ব্যস্ত রাখতে চেষ্টা করছিল তো এতক্ষণ নিজেকে, কিন্তু নিজেকে শেষ অব্দি আটকে রাখতে না পেরেই তো গলায় মুখ গুজে দিল এক হাত ঘাড়ের নিচের দিকে। চুলগুলো যে হালকা স্পর্শ করে ধরে পরপর চুমু এঁকে দেয়। নিজেকে মত রেখেছে আরিয়ার মাঝে। আরিয়া বিষয়টা ঠিক বুঝে উঠতেই পারেনি তৎক্ষণাৎ, তাই চট জলদি নিজেকে সরিয়ে ঠিকভাবে বসতেই চাইল, কিন্তু ব্যর্থ হয়। আফরানের এক হাতে পিঠ আর অন্য হাতে মাথায় শক্ত করে আঁকড়েই ধরে হাতের কাছে। কি করছেন আপনি? কাপা গলায় কথাটা বলল আরিয়া। আফরান কোনো কথা না বলে তার কাজে সে লিপ্ত থাকে। গলার সাইড থেকে শুরু করে গলার নিচ অবধি যতটুকু দৃশ্যমান ততটুকুই পরপর নিজের ঠোঁট ছোঁয়া এঁকে দিচ্ছে আরিয়ার কোমল হাতখানা। ওভাবেই আফরানের ঘাড়ের নিচ বরাবর শার্ট নিচে ধরে চোখ খিচে বন্ধ করে নেয়। আবারও বলার চেষ্টা করে, শুনছেন? আরিয়ার শরীরে গরম তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলেছে, সাথে কাঁপুনি তো আছে। থরথর করে শরীর কাঁপছে আরিয়ার। কিছু বলতেছেও যেন গলা দিয়ে কথা নামছে না। বউ, তুই তোর কাছে আসলে নিজেকে কন্ট্রোল করতে এত কষ্ট হয় কেন? তোর প্রতিটা কথা আজ আমাকে তোকে নিয়ে এত ভাবতে বাধ্য করে কেন? সত্যি করে বল, ব্ল্যাক ম্যাজিক করেছিস নাকি আবার? আরিয়ার অবস্থা দেখে নিজেকে কিছুটা জোরপূর্বক থামিয়ে মাথা উঁচু করে বুকের উপর চিবুক ফেলে আরিয়ার দিকে তাকে স্মিত হেসে কথাগুলোই বলল আফরান। আরিয়া এখনো এভাবেই খামচে ধরে আছে আফরানের শার্ট।
এতক্ষণ তো সরিয়ে দিতে চেয়েছিলে, এখন কি হলো? নাকি আরো? এতটুকু বলতে আরিয়া চট করে চোখ খুলে প্রথমে দরজার দিকে একবার তাকিয়ে আফরানের কাছ থেকে সরে খাট থেকে নেমে পড়ে গেল। এই বিষয়টা এতটা জলদি হয়েছে যে আফরান বুঝতে অসুবিধা হয়েছিল যে এইভাবে এই মেয়ে তার হাত থেকে সুযোগ পেয়ে চলে যাবে। কি হয়েছে, এমন করছিস কেন? আরিয়া দরজার দিকে যেতে যেতেই বলল, আপনি খুব খারাপ, খুব বাজে। যখন তখন যা ইচ্ছা করেন, টাইম নেই, কিছু নেই, চুপ থাকুন, আপনি কথা বলবেন না। আফরান একটু আওয়াজ করে বলল। আরিয়া তার টাইমটা বলে দিস, চলে আসবো, ঠিক আছে? আফরানের কথায় কোনো জবাব না দিয়ে বেরিয়ে পড়ল রুম থেকে। নিজের রূপ নিয়ে সামনে এসে ঘষাঘষি করবি আর আমি কিছু করলেই খারাপ হয়ে গেলাম। সে যাই ইচ্ছা মনে কর, তোর কাছে খারাপ কিংবা ভালো সেটা আমি হলেই চলবে, আর কিছু দেখার বিষয় না। কথাটা একটু আওয়াজ করে আরিয়াকে শোনাতে চাইল, কিন্তু বোঝার উপায় নেই এটা আরিয়া আদৌ শুনেছে কিনা। আফরান অফিসে চেয়ারটায় বসে বসে ফাইলগুলো দেখছে। বাম হাতের পেনটা বারবার হাওয়াতে ঘোরাচ্ছে। মনে হচ্ছে খুবই তীক্ষ্ণভাবে কাজগুলো পর্যবেক্ষণ করছে। সামনে আজমল শিকদার বসে আছে, বারবার হাত পা ঠান্ডা হয়ে আসছে, আবার শরীরের তাপটাও গরম, যাকে বলে কথা বলতে ভয়ের তোলপাড় খাচ্ছে বুকে। তার পেছনে তানভীর দাঁড়িয়ে আছে। সে জানে তাজমল কি বলবে, কিন্তু আফরানও কি বলবে তার বিপরীতে সেটাও অজানা নয়। আফরান হাত থেকে পেনটা সামনে রেখে আজমল সাহেবের দিকে তাকিয়ে বলল, টাইম স্টার্টস নাও, সে হোয়াট ইউ ওয়ান্ট টু সে। দেখো আফরান, আমি তোমাকে বাড়িতে বলতেই পারতাম, কিন্তু বাড়িতে সবার সামনে আমার দুর্বলতা প্রকাশ করতে পারছি না, তাই এখানে আসা। আর আমার আসার কারণটাও মেবি তোমার অজানা নয়। দেখো আফরান, মানছি আমার ছেলে ভুল করেছে, ভুল নয়, অনেক বড় ভুল, সেটাও মানলাম, কিন্তু প্লিজ এবার ওকে ছেড়ে দাও। এতদিন হয়েছে আটকে রেখেছো, কোনো খবর পাইনি ছেলেটার, তোমার আন্ডারে যেহেতু আটকে আছে, নিশ্চয়ই তুমি এতদিন এমনি রাখুনি, যথেষ্ট শাস্তি দিয়েছো। এই ব্যাপারে আমি নিশ্চিত। দেখো, ও আমার ছেলে হয়, যতই ভুল করুক না কেন, সব শেষে একজন মা বাবা কখনো সন্তান হারাতে চায় না। তোমার বাড়িতে এত বড় আয়োজন হচ্ছে, আমারও আছে, এই ক্ষেত্রে আমার ছেলেটা কাছে থেকেও থাকবে না, এটা। এতটুকু বলতে আফরান বলল, দিস ইজ মাই অফিস, সো টক অ্যাবাউট ওয়ার্কস। এসব ননসেন্স কথাবার্তা ছাড়ুন। দেখো আফরান, আমার কাজকর্ম সম্পর্কে তোমার জানা আছে। রিচ ডাউন হওয়ার পর অনেক কষ্ট করে আবারও ঠিক করেছি। এখন আমার এসবের উপরে আমার সন্তান। আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি আফরান, ছেলেটাকে এবার অন্তত গেট আউট। পাশ থেকে ছোট্ট নেল কাটারটা হাতে নিয়ে ভেতর থেকে ছোট্ট ধারো জিনিসটা বের করে ওটাতে চোখ বুলিয়ে শান্ত গলায় বলল, তোমার সন্তান হলেও কি তুমি এসব সহ্য করতে? এতটুকু বলতে আফরানের রাগটা শেষ সীমায় পৌঁছেছে। সঙ্গে সঙ্গে হাতের ধারালো ছোট্ট ছুরির মতন জিনিসটা দিয়ে আজমল সাহেবের ঠিক ঠোঁটের নিচ বরাবর থুতনির একটু উপরে আঘাত করে দাঁতের ত্বচ চেপে বলে, আমার ব্যক্তিগত জিনিস নিয়ে কারো মুখে কথা শোনা আমার কাছে বিষাক্ত লাগে। ভালোভাবে বলেছিলাম চলে যেতে, কথা কি বুঝিস না? আফরানের আঁখি দুটোতে মনে হয় কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। এতটা প্রখর মনে হচ্ছে তাকে। সন্তান নিয়ে কথা বলা মোটেও পছন্দ হয়নি তার। আজমল সাহেব আঘাতপ্রাপ্ত জায়গায় ধরে রক্ত নিয়ন্ত্রণে ব্যস্ত এখন। কিভাবে এটা করতে পারলে? বাবার বয়সী একজনের সাথে এমন করতে তুমি? তোমার কি মায়া দয়া রুহু বলতে আদৌ কিছু আছে? লাশ হতে না চাইলে জায়গা ছাড়, নয়তো। এতটুকু বলতে তানভীর আজমলকে উদ্দেশ্য করেই বলল, আপনি আসতে পারেন, এমনিতেই স্যারকে গরম করে দিয়েছেন, এখানে থাকা আপনার জন্য ঠিক হবে না। আজমল তানভীরের দিকে তাকিয়া আর একটা কথাও না বাড়িয়ে পাশ থেকে একটা টিস্যু পেপার নিয়ে রক্ত চিহ্নিত জায়গা সেটা ধরে বেরিয়ে গেল। আফরান চেয়ার থেকে বেরিয়ে টিস্যুর পুরো বক্স তানভীর দিকে ছুঁড়ে ফেলে বলল, আমার ফিউচার নিয়ে কথা বলেছে তাই না লোকটা? এর পুরো কোম্পানি উড়িয়ে রাস্তায় বসিয়ে এর ফিউচার আমি হেল করে দেব। কথাটা বলেই সামনের ফাইলগুলো নিচে ছুঁড়ে ফেলে দিল। স্যার প্লিজ শান্ত হন। আফরান তানভীরের কথাটা মনে হয় শুনলো না। গলা টাইটা ঠিক করতে করতে
পাশ কেটে বেরিয়ে যেতে যেতে বলল, বাড়ির প্রত্যেকটা লোককে যেন চেক করে কাজে রাখা হয়। তানভীর বুঝতে অসুবিধা হয়নি কিসের কথা বলছিল আফরান। পুরো বাড়ি পরিষ্কার করা হচ্ছে, অর্ধেক কাজ প্রায় শেষ। ফুল দিয়ে বাড়ির বাহিরেটা কমপ্লিট করা হয়েছে, এখন ভেতরের কাজ চলছে। তানভীর লোকগুলোর কাছাকাছি থাকছে, সবটা দেখিয়ে দিচ্ছে। তানভীরের কাজ মূলত এইটা নয়, লোকগুলোকে যাচাই করা, চেক করা, সব খবর নিয়েই এদেরকে আনিয়েছে। অবশ্য এইসব কাজ সকালেই শেষ হয়ে যেত, কিন্তু প্রথমে যে লোকগুলোকে নিয়েছিল জাফর সাহেব এদেরকে আবার পাঠিয়ে দিয়েছে। যেসব কাজ করেছে তারা সেগুলো উঠিয়ে নিয়ে নতুন লোকগুলোকে দিয়ে নতুন করে আবারও শুরু করেছিল, তাই বিকেল গড়ালো। অবশ্য এসব আদিক্ষেতা ছাড়া কারো কাছে কিছুই মনেই হয় না। জাফর সাহেব নাক কুচকে এসব এড়িয়ে গিয়েছেন। সব কিছুতেই বাড়াবাড়ি ছাড়া এই ছেলের কিছুই হজম হয় না। সব যেহেতু নিজেই করবি, তা বউকে নিয়ে দেশে কি করিস? পরিবার রেখেছিস কেন? যত সব। আপাতত বাড়ির কারো কোনো কাজেই এখন শুধু আরিয়ার শপিং করে দেওয়া বাকি। সকালে বলেছিল জাফর সাহেব যা যা লাগবে নিয়ে আসতে। আরিয়া সম্মতি জানিয়ে দৃঢ়তা বজায় রেখে একদম বিশ্বাসের সাথে বলেছে, উনি নিয়ে আসবে বলেছেন। এই কথাটার মাঝে অনেক কিছুই লুকিয়ে আছে। বোঝার মতো বয়স জাফর সাহেবের হয়েছে, তাই কিছু বললেন না। এর বাইরে গিয়ে সামিরা আরিয়া প্রায় অনেকক্ষণ হয়ে বসে আড্ডা দিচ্ছে। আসলে আরিয়া আর আফরানের প্রেমের কাহিনী শোনার জন্য একের পর এক প্রশ্ন ছুটছে। আরে এটা তো বল, কিভাবে ভাইয়াকে কি দিয়ে ফাঁসিয়েছিস? এত বিরক্তকর মানুষটা কিভাবে এতটা পছন্দ হয়ে গেল হঠাৎ করে, তাও 3 বছর পর ফিরেই একেবারে বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেলি? প্রশ্নটা প্রেমা আরিয়াকে করছে কথার মাঝে। সামিরা প্রেমার কথার উত্তরে বলল, উফ, এসব কি জিজ্ঞেস করছিস? আমার তো মনে হচ্ছে আরও নয়, উল্টো ভাইয়া ওকে নিজের জন্য আগেই বরাদ্দ করে রেখেছিল, নয়তো আরও এমন একজন উগ্র মেজাজের মানুষ কখনোই চাইনি। জানি আমি। কি বল আরও, ঠিক বলিনি? তোরা এবার থামবি? এসব কিছুই নয়, বুঝলি? যাকে যার জন্য লেখা আছে সে তার হবে, এটাই। এবার চুপ কর একটু বোন তোরা। এটা কিন্তু ঠিক নয় আরও। আমরা সব সময় আমাদের কথা বলেছি, এখন তুই একদম চিট করতে পারবি না। আরিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে এবার একটু ভাব নিয়ে সামনে থেকে চুলগুলো সরাতে বলল, তোদের কি মনে হয় মিস আরিয়া চৌধুরী কারো পিছু ঘুরে প্রেমের বাণী শুনিয়েছে? বয়ে গেছে আমার। শোন, ওই লোকটাই আমার পিছে ঘুর করে আমাকে বাধ্য করেছে, বুঝলি? আর তোরা হয়তো জানিস না, উনি নাকি আমাকে আমার ছোটবেলা থেকেই পছন্দ করে। সামিরা প্রেমা দুজনে হু করে হেসে বলা, হয়েছে চাপাবাজি ছাড়, বুঝলি? বললেই হলো নাকি? ছোটবেলা থেকে ভালোবাসলে এত বছর কেন বাসিনি? এই বাড়িতে আসার আগে কি হয়েছিল? খোঁজ নেয়নি কেন? তারপর আসার পরও মার খেয়েছিস, বুঝলি? আমরা কিচ্ছু ভুলিনি। হতে পারে ভাইয়া যখন মাঝে নিখোঁজ 4 বছর পর ফিরেছিল, তখন তুই এমন কিছু বলেছিস যেটা ভাইয়াকে বাধ্য করেছিল তোর কাছ থেকে আসতে। সবাই বুঝি। আরে পিঙ্কি, প্রমিস সামু, উনি আমায় বলেছে, এটা সত্যি বলছি। আরিয়ার মুখের রিয়াকশন দেখে প্রেমা সামিরা আবারও হাসল। আরফান চৌধুরী তোকে বলেছে এটা শিওর? দরজার সামনে থেকে শুনে আরিয়া সবার হাসি সঙ্গে সঙ্গে হাওয়া হয়ে যায়। এই গলার আওয়াজ কারো অপরিচিত নয়। একসঙ্গে ঘাড় বাঁকিয়ে সবাই সেই দিকেই দৃষ্টি ফেলল। আফরানকে দেখেই এবার ঠোক গিল সবাই। আফরান দরজায় হালকা হেলান দিয়ে দাঁড়িয়েছে, তীক্ষ্ণ দৃষ্টি আরিয়ার দিকে ফেলে। সামিরা প্রেমা খাট থেকে উঠে দাঁড়িয়ে বলল, আসলে ভাইয়া, আমরা তো মজা করছিলাম। আফরান কারোর দিকে তাকাচ্ছে না, এক দৃষ্টিতে এখনো আরিয়ার দিকেই তাকিয়ে আছে। আরিয়া এই 1 মিনিটের মাথায় কয়েকবার ঠোক গিলেও ফেলল। ভাইয়া, আপনি কি এখানে আসবেন? আমরা চলে যেতাম। আফরান কোনো উত্তর করল না। প্রেমা সামিরার বুঝতে বাকি নেই, তাই এক মুহূর্ত দেরি না করে পাশ কেটে রুম ছাড়ে। আরিয়া ভীত গলায় বলল, আমি বলতে চাইনি তো, ওরা তো আমায় বারবার বলছিল, সত্যি বলছি। আফরান কপাল কুঁচকে ভেতরে ঢুকে দরজাটা লক করে আরিয়ার সামনে এসে বলল, কিছু বলেছি? তাহলে এমন ভয় পাচ্ছিস কেন? আপনি তো মারবেন মনে হচ্ছে, তাই তো আগেই বলে দিলাম। তোর কি মনে হয় তুই না বললে মারবো না?
আরিয়া ভয় দু কদম পিছিয়ে গিয়ে বলল, প্লিজ অন্তত আজ মারবেন না প্লিজ। আর ভুল করব না, সত্যি বলছি। আফরান কপাল কুঁচকে ধীর পায়ে আরিয়ার দিকে যায়। আরিয়া এবার সত্যিই ঘামছে। আজ মোটেও মার খেতে ইচ্ছে হচ্ছে না তার। তাছাড়া সে তো ভালো হয়ে গিয়েছে, তাই না? আগের মতো মারের কাজ করছে নাকি? আজ না হয় একটু সামান্য ভুলই করে ফেলেছে, বিয়ের উপলক্ষে কি এটা মাফ করা যায় না? নিজের জামা খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আরিয়া। আফরান আরিয়ার কাছে এসে বলো, এভাবে ভয় পাচ্ছিস কেন? খেয়ে ফেলবো নাকি? এত বছরেও যেহেতু একদম মেরে দেয়নি, এখনো একেবারে মারবো না, নিশ্চিন্তে থাক। কথাটা বলে আরিয়ার পেছনে গিয়ে দাঁড়িয়ে চুলগুলো সরিয়ে এক সাইড করে সামনে রেখে গলা থেকে চিকন চেনটা খুলে দিতে লাগলো। এটা খুলছেন কেন? খুলবেন না এটা। একদম খালি হয়ে যাব অলংকার ছাড়া। মেয়েদের ভালো দেখায় না তো। আচ্ছা ঠিক আছে, পড়ে থাক এটা। তুই যদি আমাকে সারাক্ষণ রোমান্স করার সুযোগ দিস তাহলে আমার তো আপত্তি নেই। কি সব বলছেন? কি বলেছি? বিয়ে বাড়িতে কাকে দেখানোর ইচ্ছে আছে নাকি? আবারও শুরু করে দিলেন। খোলা শেষে আরিয়ার হাতে সেটা ধরিয়ে দিয়ে বলল, ঠিক আছে বলবো না এসব, সত্যটা শুনবি? কিসের সত্য? আফরান আরিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, এটা বললে আমার অবস্থা কি হয় জানিস? এতটুকু বলে আফরান এক আঙ্গুল দিয়ে আরিয়ার গলায় স্লাইড করে টাচ করে বলল, ইচ্ছে করে এই জায়গাগুলো খেয়ে ফেলি, সাথে তোকেও পিষিয়ে ফেলি একদম। কথাটা বলে আফরান গালের এক কোণে জিভ ঢুকিয়ে দুষ্টু হেসে নিজের হাত সরিয়ে নেয়। আরিয়া এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুতি ছিল না। লোকটার লাজ লজ্জা কিছু নেই, সব কিছু মুখের ওপর কেন বলে দিতে হবে? হ্যাঁ, আশ্চর্য মানুষ একটা। কথাগুলো মনে মনে ভাবলো। আরিয়ার চেহারায় এখন এই মুহূর্তে লজ্জা লাল হয়ে আছে। পুরো আফরানের চোখ থেকে চোখ সরিয়ে কোনো দিকে স্থির রাখবে সেটাই বুঝতে পারছে না। আফরান আরিয়ার অবস্থা দেখে একটু হালকা শব্দ করে হেসে বলল, সাথে দুটি পুষ্টিকর জিনিস পাবো সেটা আমি কখনো ভাবিনি। বইয়ের সঙ্গে টমেটো ফ্রি। তোর গালগুলো টমেটোর চেয়েও বেশি লাল হয়ে আছে। কথাটা বলে আরিয়ার বাম সাইডের গালটা একটু জোরেই কামড় পাশে। আরিয়া চেঁচিয়ে ওঠে সঙ্গে সঙ্গে, কি করছেন কি? আমার শরীর আপনার মতো এত স্ট্রিলের বডির মতো নয়। ও, এটুকু বলে হাত দিয়ে গালটা খসতে লাগলো। আরু, তা তুই আমার বডি কিভাবে চেক দিয়েছিস? হ্যাঁ সত্যি করে বল, আমার ঘুমের সুযোগ নিয়ে কখনো আমার। এটুকু বলতে আরিয়া আফরানের অগ্রভাগে পরপর কিল খুশি দিতে দিতে বলল, আপনি সত্যি খুব বাজে হয়ে যাচ্ছেন মিস্টার মাফিয়া। কি সব বলেন নিজেও জানেন না। কি করছো? মেরে ফেলবে তো এইভাবে মারতে মারতে। আর শেষের মাফিয়া, এটা কোন ধরনের শব্দ? কখনো কোনো বউদের দেখিনি হাজবেন্ডকে এই ধরনের কথা বলতে। কথাটা বলে আরিয়া দুই হাত নিজের হাতে আবদ্ধ করল। তাহলে কার বলবো? কারো হাজবেন্ড আপনার মতো সাইকো মাফিয়া হয় নাকি? রিয়েলি? তার মানে আমি ওয়ান পিস?